রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সিদ্ধান্তহীন ট্রাম্প, হরমুজে মার্কিন অবরোধ শিগগিরই প্রত্যাহারের ঘোষণা। ওয়াশিংটনের কাছ থেকে কথা নয়, কাজে প্রমাণ চায় তেহরান। চুক্তির তোয়াক্কা না করে লেবাননের আরো ভেতরে প্রবেশ ইসরায়েলি সেনাদের। হামলায় একদিনে নিহত 5। গাজায় দখলদার বাহিনীর আক্রমণে শিশুসহ 10 জনের প্রাণহানি। রাশিয়ার ড্রোনের আঘাতে ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ায় আহত 2। প্রতিক্রিয়ায় দেশটিতে রুশ কনসুলেট বন্ধ ঘোষণা। যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি মস্কো, দাবি পুতিনের। এবং ভারতের পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, 8 জনের প্রাণহানি, আহত বেশ কয়েকজন। কলকাতায় অর্ধশতাধিক গাছ উপড়ে পড়ায় রাস্তায় দীর্ঘ যানজট। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চুক্তিতে এখন অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, হরমুজ প্রণালীতে দেয়া মার্কিন অবরোধ শিগগিরই তুলে নেওয়া হবে। এদিকে চুক্তি না হলে যে কোনো মুহূর্তে ফের যুদ্ধ শুরুর জন্য পেন্টাগন প্রস্তুত বলে সতর্ক করেছেন মার্কিন সমরমন্ত্রী। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মৌখিক আশ্বাসে বিশ্বাসী নয় ইরান, বরং ওয়াশিংটনের বাস্তব পদক্ষেপ দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সাফ জানিয়েছে তেহরান। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাবিত চুক্তির বিষয়ে শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে রুদ্ধদ্বার বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা 2 ঘন্টা ধরে চলে উচ্চ পর্যায়ের আলোচনা। তবে প্রস্তাবের চুলচেরা বিশ্লেষণের পরও আসেনি কোনো সিদ্ধান্ত। বৈঠকের আগে ইরান ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন ট্রাম্প। তুলে ধরেন যুক্তরাষ্ট্রের শর্তগুলো। লেখেন, ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না। মার্কিন হামলায় মাটির নিচে চাপা পড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বা নিউক্লিয়ার ডাস্ট সম্পূর্ণ ধ্বংস করা হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং ইরানের সঙ্গে যৌথ সমন্বয়ে যুক্তরাষ্ট্র এই কাজ করবে। ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালী কোনো ধরনের শুল্ক বা টোল ছাড়াই সব আন্তর্জাতিক জাহাজের জন্য অবিলম্বে উন্মুক্ত করে দিতে হবে। প্রণালীতে থাকা অবশিষ্ট সব সামুদ্রিক মাইন ইরানকে দ্রুত নিষ্ক্রিয় বা অপসারণ করতে হবে। হরমুজ প্রণালীতে দেয়া মার্কিন নৌ অবরোধ শিগগিরই তুলে নেওয়া হবে বলেও জানান ট্রাম্প। মার্কিন শর্ত মেনে চুক্তিতে যেতে ইরানের ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। সিঙ্গাপুরে এক নিরাপত্তা সম্মেলনে মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চুক্তি না হলে যে কোনো মুহূর্তে ফের যুদ্ধ শুরুর জন্য পেন্টাগন পুরোপুরি প্রস্তুত। যুক্তরাষ্ট্রে ও বিশ্বের বিভিন্ন সামরিক ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্রের পর্যাপ্ত মজুদ আছে বলেও দাবি করেন তিনি। হেগসেথ আরও বলেন, ইরানকে পরমাণু অস্ত্র পাওয়া থেকে বিরত রাখতে বদ্ধপরিকর মার্কিন প্রশাসন। এর আগে ইরান সাফ জানায়, যুক্তরাষ্ট্রের হুমকি কিংবা মৌখিক আশ্বাসে বিশ্বাসী নয় তেহরান, বরং ওয়াশিংটনের বাস্তব পদক্ষেপ দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের শর্তগুলোকে একতরফা দাবি বলে প্রত্যাখ্যান করেছেন। ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, প্রস্তাবিত চুক্তিতে পরমাণু স্থাপনা ধ্বংসের কোনো শর্ত নেই। তবে হরমুজ প্রণালী সচল করার বিপরীতে ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ ও তেল বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। লেবাননের আরো ভেতরে প্রবেশ করতে শুরু করেছে ইসরায়েলি সেনারা। কৌশলগত গুরুত্বপূর্ণ লিতানি নদী পার হয়ে স্থল অভিযান সম্প্রসারণ করেছে দখলদার বাহিনী। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে দেশটিতে চলছে বিমান ও ড্রোন হামলা। এতে গত একদিনে আরো অন্তত 5 জন নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএনএ জানিয়েছে, টায়ার শহরের কাছের আব্বাসিয়া শহরে একটি আবাসিক ভবনে চালানো হামলায় এবং দেইর কানুন আল নাহর এলাকায় চালানো পৃথক হামলায় অনেকে প্রাণ হারান। এছাড়া বৈরুতের আকাশে ইসরায়েলি ড্রোনের আনাগোনা এবং বিভিন্ন শহরে উপর্যুপুরি বোমাবর্ষণে পুরো লেবানন জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহু লেবানন সীমান্ত পরিদর্শনকালে ঘোষণা করেছেন যে তাদের সেনারা লিতানি নদী অতিক্রম করে অগ্রবর্তী অবস্থানগুলো নিয়ন্ত্রণে নিয়েছে। বৈরুত এবং বেকা উপত্যকা সহ পুরো ফ্রন্ট জুড়ে হিজবুল্লাহকে দমন করতে এই আগ্রাসন আরো তীব্র করার নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, পশ্চিম বেকা অঞ্চলের কারণ বাঁধের কাছাকাছি তাদের গতিবিধি থাকার যে দাবি ইসরায়েল করছে, মূলত গুরুত্বপূর্ণ অবকাঠামোটিতে বড় ধরনের হামলার একটি অজুহাত মাত্র।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে লেবাননে ইসরায়েলি হামলায় গত এক সপ্তাহে প্রতিদিন বহু শিশু হতাহত হচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিমান হামলায় বিপুল সংখ্যক শিশু গুরুতর শারীরিক ক্ষতির শিকার হয়েছে। গত 2 মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে এ পর্যন্ত লেবাননে অনেক মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ নাগরিক। এই চরম সংকটের মধ্যেই ওয়াশিংটনে পেন্টাগনের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের সামরিক প্রতিনিধিদের মধ্যে একটি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক ফোনালাপে যে কোনো পরবর্তী পদক্ষেপের আগে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকরের উপর সর্বোচ্চ জোর দেন। মার্কিন প্রশাসনও লেবাননের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার প্রতি তাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান এবং কূটনৈতিক প্রচেষ্টাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে লেবানন সীমান্তে ইসরায়েলের এই অগ্রযাত্রা এবং লিটানি নদী পেরিয়ে যাওয়ার ঘটনা মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘমেয়াদী ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। অবরুদ্ধ গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। নতুন করে উপত্যকার আবাসিক ভবনে চালানো হামলায় প্রাণ গেছে শিশুসহ অন্তত 10 ফিলিস্তিনের। অন্যদিকে গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের আটক করে নির্যাতন চালানোয় বিশ্বজুড়ে নিন্দার ঝড় অব্যাহত আছে। এরই মধ্যে ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি ও যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলের ভয়াবহ বিমান ও ড্রোন হামলা। সম্প্রতি গাজা সিটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, তারা হামাসের ব্যাটালিয়ন কমান্ডার ইমাদ আসলিমকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এর ঠিক আগের দিনই হামাসের সামরিক শাখার নবনিযুক্ত প্রধান মোহাম্মদ ওদেহ সপরিবারে ইসরায়েলি হামলায় নিহত হন। এছাড়া খান ইউনিস ও আল তুফা এলাকায় পৃথক হামলায় আরও কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে গাজা অভিমুখে যাওয়া ত্রাণবাহী জাহাজের ফিলিস্তিনপন্থী ফরাসি মানবাধিকার কর্মীদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বর নির্যাতনের ঘটনা সামনে এসেছে। ফ্লোটিলা থেকে আটক কয়েকশো অ্যাক্টিভিস্টের উপর যৌন সহিংসতা, মারধর, তীব্র ঠান্ডার মধ্যে ফেলে রাখা এবং প্রতিনিয়ত অবমাননার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী শন নোয়েল ব্যারট ফরাসি নাগরিকদের উপর নির্যাতনের বিষয়টি তদন্ত করতে পাবলিক প্রসিকিউটরকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক মহলের উদ্বেগ সত্ত্বেও কোনো কার্যকর নিষেধাজ্ঞা না থাকায় ইসরায়েল তার আগ্রাসী নীতি জারি রেখেছে। বর্তমান বৈশ্বিক রাজনীতিতে ইরান ও লেবানন সংকটের দিকে বিশ্ববাসীর নজর থাকার পূর্ণ সুযোগ নিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। মার্কিন প্রশাসন গাজা পরিস্থিতি নিয়ে দৃশ্যত উদাসীন থাকায় এবং তথাকথিত বোর্ড অব পিস নিষ্ক্রিয় ভূমিকা পালন করায় গাজার ফিলিস্তিনিদের ভবিষ্যৎ এবং তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার চরম হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এবং বিশ্ব সম্প্রদায়ের নীরবতার সুযোগ নিয়ে গাজাকে অবরুদ্ধ করে ফেলেছে ইসরায়েল। যুদ্ধবিরতির আড়ালে প্রতিনিয়ত হামলা এবং ফিলিস্তিনিদের চিরতরে বিতাড়িত করার এই নির্মম নীতি মধ্যপ্রাচ্যের সংকটকে এক অন্ধকার ও অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর আরও 70% ভূমি দখলের ঘোষণায় দিশেহারা গাজাবাসী। হামলা জোরদারে রাতের থাকার জায়গাটুকু পরিণত হয়েছে ধ্বংসাবশেষে। যুদ্ধের 2 বছরে লাখো মানুষ সব হারিয়ে এখন উপকূলের একটি সরু অংশে ঠাসাঠাসি করে বাস করছেন। এক সময়ের জাঁকজমকপূর্ণ শহর আজ বিলীন, থাকার জন্য নেই কোনো জায়গা। দখলদারদের হামলার শিকার ভগ্নপ্রায় ভবনে কোনোভাবে দিন পার করলেও রাতের হামলায় সেটাও এখন ধ্বংসস্তূপ। আর এর মাঝেই উপত্যকার 70% দখলের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। রাতে ইসরায়েলি হামলার পর শুক্রবার সকালে গাজা সিটিতে ধ্বংসস্তূপ সরাচ্ছিলেন স্থানীয়রা। তাদেরই একজন 72 বছর বয়সী মোহাম্মদ আল সাগরা ভারাক্রান্ত মনে বলছিলেন যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর দুর্দশার কথা। শুনেছি নেতানিয়াহু উপত্যকার 70% দখল করতে চান গাজায়, আর দখল করার মতো কিছু কি অবশিষ্ট আছে? তারপর আমরা শুনি যে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু আমরা তো কোনো যুদ্ধবিরতি দেখি না। আর কতদিন বিশ্ব এই বিষয়ে নীরব থাকবে? আমরা চাই বিশ্ব আমাদের পাশে দাঁড়াক, আমরা যেন পৃথিবীর অন্য সবার মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারি। ইসরায়েল এরই মধ্যে গাজার আনুমানিক 64% নিয়ন্ত্রণ করছে। 2 বছরের সামরিক
অভিযানে ধ্বংস হয়ে গেছে এই ছোট্ট উপকূলীয় ভূখণ্ডের বড় অংশ। লাখো মানুষ এখন উপকূলের একটি সরু অংশে ঠাসাঠাসি করে আছেন। এর মধ্যে দখলদারদের নতুন ঘোষণায় শেষ আশাটুকুও হারাতে বসেছে গাজাবাসী। নেতানিয়াহু গাজার সব মানুষকে এক জায়গায় সীমাবদ্ধ করে পুরো উপত্যকা নিজের দখলে নিতে চান। সত্যি বলতে এভাবে প্রতিদিন যা ঘটে তা সহ্য করার চেয়ে মরাই ভালো মনে হয়। প্রতিদিন আশায় থাকি আমরা আমাদের ঘরে ফিরে যেতে পারবো, কিন্তু যুদ্ধের এখনো কোনো সমাধান হয়নি। পুরো বিশ্ব এসে দেখুক, এই এলাকা দেখুক, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই, অথচ সবাই আমাদের ওপর আঘাত করছে। নেতানিয়াহু বলছেন অভিযান চলছে 2023 সালের হামাস হামলায় জড়িত শীর্ষ নেতাদের বিরুদ্ধে, কিন্তু গাজার রাস্তায় যারা আছেন তাদের কাছে কারণটা আর গুরুত্বপূর্ণ নয়। প্রতিদিন হামলা, প্রতিদিন মৃত্যু আর ক্ষুধায় ক্ষীণ হয়ে আসছে বেঁচে থাকার সম্ভাবনা। ন্যাটোর সদস্যভুক্ত দেশ রোমানিয়ায় রুশ ড্রোনের আঘাতে 2 জনই আহত হয়েছেন। এই ঘটনার জেরে রোমানিয়ার রুশ কনসুলেট বন্ধের ঘোষণা দিয়েছে বুখারেস্ট। ইউরোপীয় কমিশনের অভিযোগ, রাশিয়ার আগ্রাসী যুদ্ধ আরও একটি গুরুতর সীমা লঙ্ঘনের দিকে এগিয়েছে। এদিকে ইউক্রেনের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি আছে দাবি করে পুতিন বলেছেন, সংঘাত এখন শেষের দিকে। 2026 সালে এসে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ক্রেমলিনের অগ্রযাত্রা প্রায় স্থবির। মার্কিন গোয়েন্দা সংস্থা ডিআইএ ও আইএসডব্লিউর তথ্য মতে গত বছরের তুলনায় এবছর প্রথম 5 মাসে রাশিয়ার ভূখণ্ড দখলের গতি নাটকীয়ভাবে কমে গেছে। উল্টো ইউক্রেনের লজিস্টিক্যাল লকডাউন কৌশলে বেশ কিছু এলাকা হাতছাড়া হয়েছে মস্কোর। প্রেসিডেন্ট জেলেনস্কির দেয়া তথ্য অনুযায়ী যুদ্ধক্ষেত্রে রাশিয়ার এই স্থবিরতার মূল কারণ তাদের ভয়াবহ সেনা কমা, যেখানে প্রতি বর্গ কিলোমিটার দখলে সেনা মৃত্যুর হার গত বছরের চেয়ে কয়েক গুণ বেশি। সামরিক ক্ষতির পাশাপাশি অর্থনৈতিক টানাপোড়েন মেটাতে এবছর রেকর্ড পরিমাণ স্বর্ণের রিজার্ভ বিক্রি করতে বাধ্য হয়েছে পুতিন প্রশাসন। সামরিক এই সংকটের মাঝেই ইউক্রেন লক্ষ্য করে রাশিয়ার ছোড়া শত শত ড্রোনের একটি গেরান-2 ড্রোন ইউক্রেনীয় প্রতিরক্ষার আঘাতে গতিপথ বদলে সীমান্ত পেরিয়ে রোমানিয়ার গালাতি শহরের একটি বহুতল ভবনের ছাদে বিস্ফোরিত হয়। 4 বছরের যুদ্ধে এই প্রথম কোন ন্যাটো দেশের জনবহুল এলাকায় রুশ ড্রোন আঘাত আনলো, যাতে বেশ কয়েকজন নাগরিক হতাহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোমানিয়া 2টি F-16 ওড়ায়, তবে যুদ্ধের নিয়ম রক্ষার্থে ইউক্রেনের আকাশ সীমায় তারা গুলি ছুড়তে পারেনি। এই ঘটনায় ক্ষুব্ধ রোমানিয়ার প্রেসিডেন্ট কৃষ্ণ সাগরের বন্দর রুশ কনসুলেট বন্ধ ও কনসালকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। ন্যাটো সীমান্তে বিস্ফোরণের পর ইউরোপ জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ন্যাটো প্রধান মার্ক রুটে ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার স্পষ্ট জানিয়েছেন, অনুচ্ছেদ 5 অনুযায়ী মিত্রদের 1 ইঞ্চি ভূখণ্ড রক্ষায় তারা প্রস্তুত। একই সময় ইউক্রেনের আকাশ সুরক্ষায় সুইডেন বেশ কিছু অত্যাধুনিক গ্রিপেন যুদ্ধ বিমান অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জেলেনস্কি বলেছেন, এর ফলে দূরের রুশ বিমান ও রুশ গ্লাইড বোমা ধ্বংস করা সহজ হবে। তবে একই সঙ্গে কিয়েভ ও ইউক্রেনীয় স্থাপনা রক্ষায় মার্কিন অংশীদারদের কাছে জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট মিসাইলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। তবে এই আন্তর্জাতিক চাপ বা জেলেনস্কির সামরিক তোড়জোড়কে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে কাজাখস্তানের সংবাদ সম্মেলনে পুতিন দাবি করেন, যুদ্ধক্ষেত্রের অগ্রগতি অনুযায়ী এই যুদ্ধ এখন শেষের দিকে। একই সঙ্গে তিনি বাল্টিক দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়ার বহি অঞ্চল কালিনিনগ্রাদে ন্যাটোর কোনো হামলার চেষ্টা বা লাটভিয়া থেকে ইউক্রেনীয় ড্রোন ওড়ানোর মতো যে কোনো সরাসরি সামরিক হুমকিদাতাকে মস্কো মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় পরিবর্তন হলো এখন আর কেবল ট্যাঙ্ক, ফাইটার জেট বা ব্যালিস্টিক মিসাইল দিয়ে বিজয় নিশ্চিত হয় না। ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ, নাগোর্নো কারাবাখ সংঘাত এবং ইয়েমেনের হুথি হামলা বিশ্বকে দেখিয়েছে যে তুলনামূলক কম খরচে ড্রোনও একটি শক্তিশালী রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিতে পারে। ইরান এই বাস্তবতাকে সবচেয়ে কার্যকরভাবে কাজে লাগিয়েছে। তারা শাহেদ সিরিজের আত্মঘাতী ড্রোন তৈরি করে মধ্যপ্রাচ্যের যুদ্ধনীতিতে এক নতুন অধ্যায় শুরু করেছে। এই ড্রোনগুলো অত্যন্ত সস্তা, সহজে উৎপাদনযোগ্য এবং ঝাঁক বা সোয়ার্ম আকারে ব্যবহার করা যায়। একটি মিসাইল যেখানে কয়েক মিলিয়ন ডলার খরচ করে ধ্বংস করতে হয়, সেখানে কয়েক হাজার ডলারের ড্রোন দিয়ে সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করে দেওয়া সম্ভব। পাকিস্তান যদি সত্যি এই মডেল অনুসরণ করে থাকে, তাহলে সেটি হবে তাদের সামরিক কৌশলের একটি মৌলিক রূপান্তর। পাকিস্তানের জন্য এই কৌশল বেছে নেয়ার পেছনে অর্থনৈতিক কারণও গুরুত্বপূর্ণ। দেশটি দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকটে রয়েছে। আধুনিক যুদ্ধবিমান, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা বিপুল ব্যয়বহুল। ভারত যেখানে পশ্চিমা ও রুশ প্রযুক্তির সমন্বয়ে
একটি বিশাল সামরিক শক্তি গড়ে তুলেছে, সেখানে পাকিস্তানের পক্ষে একই মাত্রার প্রচলিত অস্ত্র প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। ফলে ইসলামাবাদ এমন প্রযুক্তি বেছে নিতে চায় যা তুলনামূলক কম খরচে অসম যুদ্ধ পরিচালনা করতে সক্ষম। আত্মঘাতী ড্রোন সেই সুযোগ দিচ্ছে। একটি উন্নত ফাইটার জেট ধ্বংস করতে কোটি কোটি ডলার ব্যয় হতে পারে, কিন্তু শত শত ছোট ড্রোন শত্রুপক্ষের বিমান ঘাঁটি, রাডার, জ্বালানি ডিপো বা যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দিতে পারে। তুরস্ক এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত এক দশকে তুরস্ক নিজেকে বিশ্বের অন্যতম প্রধান ড্রোন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। লিবিয়া, সিরিয়া, ইউক্রেন ও আজারবাইজানের যুদ্ধে তুর্কি ড্রোন কার্যকারিতা দেখিয়েছে। বিশেষ করে বাইরাক্তার TB2 আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি লাভ করে। পাকিস্তান ও তুরস্কের সম্পর্ক কেবল সামরিক নয়, রাজনৈতিক ও আদর্শিক দিক থেকেও ঘনিষ্ঠ। উভয় দেশই মুসলিম বিশ্বের নেতৃত্বে নিজেদের অবস্থান জোরদার করতে চায় এবং প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা বাড়িয়েছে। সাম্প্রতিক বিভিন্ন রিপোর্টে পাকিস্তানে তুর্কি ড্রোন অ্যাসেম্বল বা উৎপাদন সুবিধা স্থাপনের আলোচনা উঠে এসেছে। এই সহযোগিতা কেবল প্রযুক্তি হস্তান্তরে সীমাবদ্ধ নয়, এর মধ্যে রয়েছে প্রশিক্ষণ, সফটওয়্যার, যোগাযোগ ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ড্রোন সমন্বয়। আধুনিক সোয়ার্ম ড্রোন ওয়ারফেয়ার বা AI নিয়ন্ত্রিত সমন্বিত হামলার উপর নির্ভর করে, অর্থাৎ শত শত ড্রোন একসঙ্গে আকাশে উঠে শত্রুপক্ষের রাডার বিভ্রান্ত করতে পারে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখতে পারে এবং একই সময়ে বিভিন্ন লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। যদি পাকিস্তান সত্যি লাখ লাখ ড্রোনের সক্ষমতা অর্জনের পথে এগোয়, তাহলে সেটি শুধু ভারত নয়, পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোর জন্য একটি বড় পরিবর্তন হবে। তবে 3 লাখ ড্রোন দিয়ে বানানো বহন নিয়ে চলছে তুমুল আলোচনা। আধুনিক রাষ্ট্রগুলো সাধারণত এত বিশাল সংখ্যক উন্নত সামরিক ড্রোন সরাসরি মোতায়েন করে না, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো সব ড্রোন একই মানের হতে হবে না। আত্মঘাতী ড্রোনের বড় অংশই হতে পারে ছোট, সস্তা এবং সীমিত পাল্লার। এগুলো অনেকটা উড়ন্ত গোলা বারুদের মতো কাজ করে। ইরান যেমন হাজার হাজার সস্তা ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে, পাকিস্তানও হয়তো দীর্ঘমেয়াদে এমন একটি মাস প্রোডাকশন ডক্ট্রিন অনুসরণ করতে পারে। সেখানে উচ্চমানের কিছু ড্রোন থাকবে কমান্ড ও নজরদারির জন্য, আর বিপুল সংখ্যক ছোট ড্রোন থাকবে স্যাচুরেশন অ্যাটাক পরিচালনার জন্য। ভারতের জন্য হবে এটি বড় মাথা ব্যথা, কারণ ভারতের প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা মূলত মিসাইল, বিমান ও সীমিত সংখ্যক ড্রোন মোকাবেলার জন্য তৈরি। কিন্তু একসঙ্গে কয়েক হাজার ড্রোন আকাশে উঠলে প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেম দ্রুত চাপে পড়ে। একটি S-400 মিসাইল সিস্টেম দিয়ে যদি কয়েক হাজার সস্তা ড্রোন ঠেকাতে হয়, তাহলে অর্থনৈতিক দিক থেকে সেটি অকার্যকর হয়ে পড়ে। এই কারণেই এখন বিশ্বজুড়ে অ্যান্টি ড্রোন লেজার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, GPS জ্যামিং এবং AI বেসড ইন্টারসেপশন প্রযুক্তির দিকে ঝুঁকছে সামরিক শক্তিগুলো। পাকিস্তানের সামরিক নীতিতেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে। অতীতে দেশটি প্রধানত পারমাণবিক প্রতিরোধ কৌশলের উপর নির্ভর করত, অর্থাৎ ভারতের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে না গিয়ে পারমাণবিক হুমকির মাধ্যমে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করত। কিন্তু ড্রোন যুদ্ধ সেই কাঠামোকে নতুন মাত্রা দিচ্ছে। এখন সীমিত সংঘাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটানো সম্ভব, অর্থাৎ পূর্ণাঙ্গ যুদ্ধ ছাড়াই প্রতিপক্ষের ভেতরে ভয়, বিভ্রান্তি এবং অবকাঠামোগত ক্ষতি তৈরি করা যায়। এটাই গ্রে জোন ওয়ারফেয়ার নামে পরিচিত। ড্রোন এই ধূসর যুদ্ধনীতির সবচেয়ে কার্যকর অস্ত্র হয়ে উঠছে। তবে এই কৌশলের ঝুঁকিও কম নয়। প্রথমত, বিপুল ড্রোন উৎপাদন মানে বিশাল শিল্পভিত্তি, চিপ প্রযুক্তি, সেন্সর সফটওয়্যার ও সরবরাহ চেইনের প্রয়োজন। পাকিস্তান একা এই সক্ষমতা অর্জন করতে পারবে না, তাকে চীন ও তুরস্কের উপর নির্ভর করতে হবে। দ্বিতীয়ত, ড্রোন প্রযুক্তি যতই সস্তা হোক, দীর্ঘমেয়াদে হাজার হাজার ড্রোন রক্ষণাবেক্ষণ ও অপারেশন পরিচালনা সহজ নয়। তৃতীয়ত, ভারতের মতো দেশ দ্রুত অ্যান্টি ড্রোন টেকনোলজি উন্নত করছে, ফলে আগামী যুদ্ধ হবে ড্রোন ভিএস অ্যান্টি ড্রোন প্রযুক্তির প্রতিযোগিতা। চীনের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। পাকিস্তানের প্রতিরক্ষা অবকাঠামোর বড় অংশই চীনা প্রযুক্তি নির্ভর। তুরস্ক হয়তো সফটওয়্যার, ডিজাইন ও অপারেশনাল অভিজ্ঞতা দেবে, কিন্তু উৎপাদনের বড় অংশে চীনা উৎপাদন থাকতে পারে। চীন ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে বড় ড্রোন প্রস্তুতকারকদের একটি। ফলে পাকিস্তান তুরস্ক সহযোগিতার পেছনে বেইজিংয়ের কৌশলগত সমর্থনও থাকতে পারে। এর মাধ্যমে ভারতকে একসঙ্গে দুই ফ্রন্টে চাপের মধ্যে রাখা সম্ভব। ড্রোন যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মনস্তাত্ত্বিক প্রভাব।
মিসাইল হামলা সাধারণত বড় ও নির্দিষ্ট ঘটনা, কিন্তু ছোট ড্রোন বারবার সীমান্ত অতিক্রম করে আতঙ্ক তৈরি করতে পারে। একটি শহরের ওপর একযোগে শত শত ড্রোন দেখা গেলে জনমনে ভয় ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ কেন্দ্র, তেল ডিপো, বিমানবন্দর বা সামরিক ঘাঁটিতে ছোট আঘাতও বড় অর্থনৈতিক ক্ষতি করতে পারে। এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন ভবিষ্যতের যুদ্ধ সস্তা যুদ্ধ কৌশলে রূপ নিচ্ছে, যেখানে ব্যয়বহুল অস্ত্র নয় বরং বিপুল সংখ্যক সস্তা স্বয়ংক্রিয় অস্ত্র যুদ্ধের গতিপথ নির্ধারণ করবে। দক্ষিণ এশিয়ায় এর রাজনৈতিক প্রভাবও গভীর হতে পারে। ভারত যদি পাকিস্তানের এই ড্রোন সক্ষমতাকে বড় হুমকি হিসেবে দেখে, তাহলে দিল্লি আরও আগ্রাসী প্রতিরক্ষা নীতি গ্রহণ করতে পারে, সীমান্তে সেনা মোতায়েন বাড়াতে পারে, প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি পেতে পারে এবং ভারত তুরস্ক সম্পর্ক আরও খারাপ হতে পারে। ইতিমধ্যেই ভারতীয় মিডিয়া ও সামরিক সূত্রগুলো পাকিস্তানে ব্যবহৃত কিছু ড্রোনকে তুর্কি উৎসের বলে দাবি করছে। ফলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তুরস্ক নতুন এক খেলোয়াড় হিসেবে আবির্ভূত হচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের অভিজ্ঞতাও পাকিস্তানকে প্রভাবিত করছে। ইরান দেখিয়েছে সরাসরি সুপার পাওয়ারের সঙ্গে যুদ্ধে না গিয়েও ড্রোন ও প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে কৌশলগত চাপ সৃষ্টি করা যায়। পাকিস্তান হয়তো সেই মডেলের একটি দক্ষিণ এশীয় সংস্করণ তৈরি করতে চাইছে। পার্থক্য হলো ইরান তার ড্রোন নেটওয়ার্কে আদর্শিক ও আঞ্চলিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, আর পাকিস্তান সেটিকে ভারতের বিরুদ্ধে সামরিক ভারসাম্য তৈরির মাধ্যম হিসেবে দেখছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই ধরনের ড্রোন বাহিনী কি সত্যি যুদ্ধের ফল বদলে দিতে পারবে? উত্তর হলো আংশিকভাবে হ্যাঁ। ড্রোন একা যুদ্ধ জেতাতে পারে না, কিন্তু যুদ্ধের খরচ, গতি ও কৌশল পুরোপুরি বদলে দিতে পারে। যেমন প্রথম বিশ্বযুদ্ধে মেশিনগান যুদ্ধের ধরন পাল্টে দিয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ট্যাঙ্ক এবং বিমান পার্থক্য তৈরি করেছিল, তেমনি 21 শতকে ড্রোন যুদ্ধ নতুন ভাষা তৈরি করছে। পাকিস্তান যদি সফলভাবে ড্রোন উৎপাদন, এআই কোঅর্ডিনেশন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সমন্বয় করতে পারে, তাহলে সেটি ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হবে। কিন্তু একই সঙ্গে ভারতও দ্রুত প্রযুক্তিগত অভিযোজন করবে। ফলে দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের প্রতিযোগিতা কেবল মিসাইল বা পারমাণবিক অস্ত্রের নয়, বরং এআই, ড্রোন সোয়ার্ম, সাইবার ওয়ারফেয়ার এবং ইলেকট্রনিক ডমিনেন্সের উপর। সবশেষে বলা যায় 3 লাখ ড্রোন বাহিনী হয়তো এখনো বাস্তব সামরিক সংখ্যা নয়, বরং একটি কৌশলগত ধারণা বা মনস্তাত্ত্বিক বার্তা। কিন্তু এই ধারণার মধ্যেই ভবিষ্যৎ যুদ্ধের বাস্তবতা লুকিয়ে আছে। পাকিস্তান বুঝতে পেরেছে যে প্রচলিত অস্ত্র প্রতিযোগিতায় ভারতের সমকক্ষ হওয়া কঠিন, তাই তারা এমন প্রযুক্তির দিকে ঝুঁকছে যা কম খরচে বেশি চাপ সৃষ্টি করতে পারে। তুরস্ক ও সম্ভাব্যভাবে চীনের সহযোগিতায় যদি ইসলামাবাদ সত্যি বৃহৎ ড্রোন অবকাঠামো গড়ে তোলে, তাহলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশ আমূল বদলে যাবে। তখন যুদ্ধ আর শুধু সীমান্তে সেনাবাহিনীর সংঘর্ষে সীমাবদ্ধ থাকবে না। আকাশ জুড়ে হাজার হাজার ছোট স্বয়ংক্রিয় অস্ত্র, সাইবার হামলা এবং এআই নিয়ন্ত্রিত সংঘর্ষ নতুন বাস্তবতা হয়ে উঠবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ, চীনকে ঘিরে আঞ্চলিক প্রতিযোগিতা এবং সীমান্ত নিরাপত্তা ইস্যু আবারও দুই দেশের সম্পর্ককে নতুনভাবে আলোচনায় নিয়ে এসেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার ও অভিজ্ঞ কূটনীতিক পঙ্কজ শরণের বক্তব্য বিশেষ তাৎপর্য বহন করে, কারণ তিনি শুধু একজন সাবেক কূটনীতিক নন, বরং দিল্লির নীতি নির্ধারণী মহলের একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর। তার বক্তব্যে একদিকে যেমন ভারতের কৌশলগত উদ্বেগের ইঙ্গিত রয়েছে, অন্যদিকে তেমনি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তকে স্বীকৃতি দেওয়ার বাস্তববাদী অবস্থানও স্পষ্ট হয়েছে। Bangladesh is a very sensitive issue and it's not as amenable. পঙ্কজ শরণ স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশ যদি চীনের সহযোগিতায় তিস্তা নদীতে ব্যারেজ নির্মাণ করতে চায়, সেটি বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত এবং ভারত বাংলাদেশকে থামাতে পারে না। ভারত শুধু উদ্বেগ প্রকাশ করতে পারে, কারণ তিস্তা একটি অভিন্ন নদী। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক বাস্তবতায় এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বহু বছর ধরে ভারতের অভ্যন্তরে এমন একটি ধারণা ছিল যে বাংলাদেশে বড় ধরনের অবকাঠামো, বন্দর বা কৌশলগত প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দিল্লির সম্মতি বা আপত্তি একটি নির্ধারক বিষয়। বিশেষ করে চীনের সম্পৃক্ততা থাকলে ভারত সাধারণত বিষয়টিকে নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে। কিন্তু পঙ্কজ শরণের বক্তব্য একটি বাস্তব স্বীকারোক্তি উঠে এসেছে। বাংলাদেশ এখন আর আগের অবস্থানে নেই। তার নিজস্ব কৌশলগত সক্ষমতা ও বহুমাত্রিক কূটনৈতিক বিকল্প তৈরি হয়েছে। তিস্তা প্রকল্পকে ঘিরে ভারতীয় উদ্বেগের পেছনে কয়েকটি বাস্তব কারণ রয়েছে। প্রথমত, তিস্তা নদী
উত্তরবঙ্গের কৃষি ও জীবিকার সঙ্গে জড়িত। বাংলাদেশ দীর্ঘদিন ধরে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যার জন্য দাবি জানিয়ে আসছে, কিন্তু পশ্চিমবঙ্গের আপত্তির কারণে তিস্তা চুক্তি আজও বাস্তবায়িত হয়নি। দ্বিতীয়ত, চীনের অর্থায়ন ও প্রযুক্তিগত সম্পৃক্ততা ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের কাছে একটি ভূ রাজনৈতিক প্রশ্ন। দিল্লির দৃষ্টিতে চীন শুধু একটি উন্নয়ন অংশীদার নয়, বরং দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের প্রতিদ্বন্দ্বী শক্তি। তাই তিস্তা ব্যারেজ প্রকল্পকে ভারত শুধু পানি ব্যবস্থাপনার প্রকল্প হিসেবে নয়, বরং বৃহত্তর কৌশলগত প্রতিযোগিতার অংশ হিসেবেও দেখে। তবে পঙ্কজ শরণের বক্তব্যে যে বাস্তববাদ ফুটে উঠেছে তা হলো বাংলাদেশকে চাপ দিয়ে থামানোর যুগ শেষ হয়ে আসছে। গত এক দশকে বাংলাদেশ তার অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন ও বহুমুখী বৈদেশিক সম্পর্কের মাধ্যমে নিজেকে আঞ্চলিকভাবে অনেক বেশি আত্মবিশ্বাসী রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশ এখন চীন, ভারত, জাপান, যুক্তরাষ্ট্র, তুরস্ক কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে একযোগে সম্পর্ক বজায় রাখার কৌশল অনুসরণ করছে। এই মাল্টি অ্যালাইনমেন্ট নীতির কারণে কোনো একক শক্তির প্রভাব এখন আর নিরঙ্কুশ নয়। পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা নিয়ে পঙ্কজ শরণের মন্তব্য গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, ভারতের কেন্দ্র পশ্চিমবঙ্গ রাজ্যে একই রাজনৈতিক দলের সরকার থাকলে বাংলাদেশ ভারত সম্পর্কের কিছু জটিল ইস্যু সহজ হতে পারে। বাস্তবে ভারতের ফেডারেল কাঠামোতে রাজ্যগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অভিন্ন নদী, সীমান্ত বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান দিল্লির নীতিকে প্রভাবিত করে। তিস্তা চুক্তি দীর্ঘদিন আটকে থাকার পেছনে পশ্চিমবঙ্গের আপত্তি প্রধান কারণ ছিল। তাই দিল্লিতে অনেকেই মনে করেন, যদি কেন্দ্র ও রাজ্যে একই রাজনৈতিক শক্তি ক্ষমতায় থাকে তাহলে নীতিগত সমন্বয় সহজ হবে। তবে এখানে আরেকটি বাস্তবতা রয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতি অত্যন্ত সংবেদনশীল এবং বাংলাদেশ প্রশ্নে সেখানে স্থানীয় আবেগ, সীমান্ত অর্থনীতি ও অভিবাসন রাজনীতি বড় ভূমিকা রাখে। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলেও তারা স্থানীয় রাজনৈতিক বাস্তবতা উপেক্ষা করতে পারবে না। ফলে তিস্তা বা সীমান্ত ইস্যুতে দ্রুত সমাধান হবে এমন নিশ্চয়তা নেই, বরং অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ রাজনীতির কারণে কড়াকড়ি আরও বাড়তে পারে। গঙ্গা পানি বন্টন চুক্তির প্রসঙ্গেও পঙ্কজ শরণের বক্তব্য তাৎপর্যপূর্ণ। 30 বছর মেয়াদী এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তিনি বলেছেন, নতুন আলোচনায় পানি প্রবাহের তথ্য উপাত্তের ভিত্তি বছর পরিবর্তনের প্রস্তাব আসতে পারে। এর অর্থ হলো ভারত হয়তো নতুন হাইড্রোলজিক্যাল বাস্তবতার যুক্তি তুলে ধরে পানি বন্টনের অনুপাত পুনর্বিবেচনার চেষ্টা করতে পারে। জলবায়ু পরিবর্তন, হিমালয়ের বরফ গলা, মৌসুমি বৃষ্টিপাতের পরিবর্তন এবং উজানে পানি প্রত্যাহারের কারণে দক্ষিণ এশিয়ার নদীগুলোর প্রবাহে বড় ধরনের পরিবর্তন এসেছে। ভারত এই পরিবর্তনকে আলোচনার অংশ করতে চাইবে, কিন্তু বাংলাদেশের জন্য এটি হবে অত্যন্ত স্পর্শকাতর একটি প্রশ্ন। কারণ শুকনো মৌসুমে পানির ঘাটতি বাংলাদেশের কৃষি, নৌ পরিবহন ও পরিবেশের উপর সরাসরি প্রভাব ফেলে। সীমান্ত পরিস্থিতি নিয়ে পঙ্কজ শরণ যে মন্তব্য করেছেন সেটিও বাস্তবতার কাছাকাছি। বাংলাদেশ ভারত সীমান্ত পৃথিবীর অন্যতম জটিল সীমান্ত। এখানে বৈধ বাণিজ্যের পাশাপাশি বিশাল অনানুষ্ঠানিক অর্থনীতি গড়ে উঠেছে। গরু, মাদক, স্বর্ণ, অস্ত্র ও মানব পাচার সবকিছু মিলিয়ে সীমান্ত একটি বহুস্তরীয় নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে সীমান্তে সহিংসতা, গুলি ও হতাহতের ঘটনা প্রায় ঘটে। পঙ্কজ শরণ বলেছেন, সমস্যার সমাধান দুই দেশের কর্তৃপক্ষের হাতেই রয়েছে এবং উন্নত সীমান্ত ব্যবস্থাপনা প্রয়োজন। এটি মূলত একটি বাস্তববাদী স্বীকারোক্তি যে শুধুমাত্র কড়া নিরাপত্তা ব্যবস্থা দিয়ে সীমান্ত সমস্যার সমাধান করা সম্ভব নয়। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে বাংলাদেশে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। অন্যদিকে ভারত অভিযোগ করে যে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও জঙ্গি চলাচল হয়। এই পারস্পরিক অবিশ্বাস সীমান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পঙ্কজ শরণের বক্তব্যে সীমান্তরক্ষী বাহিনীগুলোর মধ্যে সুসম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে, যা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি ইতিবাচক বার্তা। মিয়ানমারের অস্থিতিশীলতা ও আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে তার মন্তব্য গুরুত্বপূর্ণ। মিয়ানমারের চলমান সংঘাত শুধু দেশটির অভ্যন্তরীণ সমস্যা নয়, এটি পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করছে। রোহিঙ্গা সংকট, সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর সক্রিয়তা, মাদক ও অস্ত্র পাচার সবকিছু বাংলাদেশ ও ভারতের জন্য উদ্বেগের বিষয়।
দিল্লি এখন বুঝতে পারছে যে বাংলাদেশকে পাশ কাটিয়ে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা সম্ভব নয়। একইভাবে বাংলাদেশে উপলব্ধি করেছে মিয়ানমার ইস্যুতে ভারতের সহযোগিতা ছাড়া দীর্ঘমেয়াদী সমাধান কঠিন। গোয়েন্দা সহযোগিতা নিয়ে পঙ্কজ শরণের বক্তব্যে ভারতীয় অবস্থানের একটি প্রতিরক্ষামূলক দিক দেখা যায়। তিনি বলেছেন, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে সহযোগিতা একটি স্বাভাবিক বিষয় এবং বাংলাদেশ ভারত গোয়েন্দা তৎপরতা নিয়ে অপপ্রচার মূলত ভারত বিরোধী গোষ্ঠীর কাজ। বাস্তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে গত এক দশকে নিরাপত্তা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিচ্ছিন্নতাবাদ, জঙ্গিবাদ ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দেশ একে অপরকে তথ্য সহায়তা দিয়েছে। তবে বাংলাদেশের ভেতরে একটি অংশের মধ্যে এই ধারণা রয়েছে যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অতিরিক্ত প্রভাব বিস্তার করতে চায়। ফলে গোয়েন্দা সহযোগিতার প্রশ্নটি প্রায় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়। বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা নিয়েও পঙ্কজ শরণের বক্তব্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেছেন যে নির্বাচনে জয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্রুত অভিনন্দন জানিয়েছেন এবং যোগাযোগ করেছেন। এর মাধ্যমে দিল্লি মূলত একটি বার্তা দিতে চেয়েছে ভারত বাংলাদেশের যে কোনো নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এটি ভারতের দীর্ঘমেয়াদী কূটনৈতিক স্বার্থের অংশ। দিল্লি বুঝতে পেরেছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হলেও সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। ভারতের জ্যেষ্ঠ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টিও তাৎপর্যপূর্ণ। একজন ক্যারিয়ার কূটনীতিকের পরিবর্তে রাজনৈতিকভাবে অভিজ্ঞ ব্যক্তিকে পাঠানো থেকে বোঝা যায় দিল্লি ঢাকা সম্পর্ককে কেবল আমলাতান্ত্রিক পর্যায়ে নয় বরং রাজনৈতিক ও কৌশলগত পর্যায়ে আরও গুরুত্ব দিচ্ছে। এটি এমন এক সময় ঘটছে যখন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। Obtain freedom from Hasina rule. We are now inventing ourselves. শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে পঙ্কজ শরণের মন্তব্য কূটনৈতিক ভারসাম্যপূর্ণ। তিনি বিষয়টিকে রাজনৈতিক ও আইনি দুই দিক থেকে দেখার কথা বলেছেন। বাস্তবে এই ইস্যু ভারত বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠতে পারে। দিল্লি একদিকে মানবিক ও রাজনৈতিক আশ্রয়ের ঐতিহ্য বজায় রাখতে চায়, অন্যদিকে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গেও সম্পর্ক নষ্ট করতে চায় না। ফলে ভারত সম্ভবত বিষয়টিকে দীর্ঘসূত্রতার মাধ্যমে পরিচালনা করতে চাইবে। সব মিলিয়ে পঙ্কজ শরণের বক্তব্য থেকে যে বড় চিত্রটি ফুটে ওঠে তা হলো বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন এক নতুন বাস্তবতায় প্রবেশ করেছে। এখানে একদিকে রয়েছে সহযোগিতা, পারস্পরিক নির্ভরতা ও নিরাপত্তা সমন্বয়, অন্যদিকে রয়েছে প্রতিযোগিতা, সন্দেহ ও ভূ রাজনৈতিক চাপ। বাংলাদেশ এখন আর শুধু ভারতের প্রভাব বলয়ের একটি ছোট রাষ্ট্র নয়, বরং নিজস্ব কৌশলগত অবস্থান গড়ে তোলার চেষ্টা করছে। আর ভারতও ধীরে ধীরে উপলব্ধি করছে যে বাংলাদেশকে নির্দেশ দিয়ে নয় বরং অংশীদার হিসেবে বিবেচনা করেই সম্পর্ক এগিয়ে নিতে হবে। তিস্তা ব্যারেজ নিয়ে ভারত বাংলাদেশকে থামাতে পারে না, এই বক্তব্য আসলে দক্ষিণ এশিয়ার পরিবর্তিত শক্তির ভারসাম্যের প্রতীক। এটি শুধু একটি নদী প্রকল্পের প্রশ্ন নয়, এটি বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত আত্মবিশ্বাস, বহুমুখী কূটনীতি এবং আঞ্চলিক বাস্তবতার প্রতিফলন। একই সঙ্গে এটি ভারতের জন্য একটি বার্তা যে দক্ষিণ এশিয়ায় প্রভাব বজায় রাখতে হলে পুরনো আধিপত্যবাদী মনোভাব থেকে বের হয়ে এসে বাস্তববাদী ও সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।